নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বিকেলের আলো। গল্পটি মনোরমার আত্মসংকোচ ও ভরসার ভয়কে কেন্দ্র করে গঠিত। প্রেমে একবার প্রতারিত হওয়ার পর তিনি বন্ধুত্বকেও বিশ্বাস করতে পারেন না। তাই যখন অমলেন্দু তার অতীত জানতে চায়, তিনি হঠাৎ সম্পর্ক ছিন্ন করেন। প্রায় 15 বছর পর অনুশোচনায় জর্জরিত মনোরমা শেষবারের মতো তার সঙ্গে দেখা করেন, সম্পর্কটিকে একবার বুঝে নেওয়ার জন্যে এবং শান্তভাবে বিদায় জানাবার জন্যে। চলুন শুনে নিই আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা বিকেলের আলো। 3 তলার ফ্ল্যাট বাড়িতে সিঁড়িটায় আলো নেই। মাঝে মাঝে একটা দুটো বাল্ব লাগানো হয়, কিন্তু দুদিন যেতে না যেতে তা অদৃশ্য হয়ে যায়। এই নিয়ে অল্প স্বল্প প্রতিবাদ হয়, কিন্তু বাড়িওয়ালা সহজে আর বাল্ব মঞ্জুর করেন না। সিঁড়িটা অন্ধকার হয়েই পড়ে থাকে। আরও 5 ঘর ভাড়াটের মতো অমলেন্দুর অন্ধকারে ওঠানামা অভ্যাস হয়ে গিয়েছে। তবু কেমন যেন অস্বস্তি লাগে। তিনি মাঝে মাঝে পকেট থেকে টাকা খরচ করে বাল্ব লাগিয়ে দেন, কিন্তু সেই বাল্বও বেশি দিন টেকে না। এই নিয়ে মা বকেন, ছোট ভাই সুধেন্দু বকাবকি করে, তার স্ত্রী শুভ্রাও অনুযোগ দেয়। কি দায় পড়েছে বলুন তো আপনার? কেন মিছে মিছে পয়সা নষ্ট করেন? সুধেন্দু বলে, তুমি কি তোমার নিজের চেষ্টায় সব অন্ধকার দূর করতে পারবে শেষদা? সব অনাচার অবিচারের প্রতিকার করতে পারবে তুমি? অমলেন্দু জবাব দেন না। ছোট ভাইয়ের এই উষ্মা দেখে চুপ করে থাকেন। মনে মনে ভাবেন, চেষ্টা করতে ক্ষতি কি? যত দূর পারি ততটুকুই লাভ। আজও অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে ঘণ্টাখানেক লাগলো। বাসে বেশি ভিড় বলেই ট্রামেই বেশিরভাগ যাতায়াত করেন অমলেন্দু। ট্রাম ডিপো থেকে মিনিট 10 হাঁটতে হয়, তাতে কোনো কষ্ট হয় না, কিন্তু রোগা দুর্বল দেহ নিয়ে ভিড়ের চাপ অসহ্য লাগে। 3 তলায় উঠে নিজেদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে অন্ধকারে ছোট চিঠির বাক্সটা খুলে ফেললেন অমলেন্দু। চিঠির বাক্সে কখনো তালা লাগানো থাকে, কখনো তালা লাগানো থাকে না। তালা না থাকলেও কেউ তাদের বাক্স খোলে না। চিঠিপত্র বড় একটা হারায়ও না। অন্ধকারে বাক্স হাতড়ে আজ একখানা চিঠি হাতে ঠেকল অমলেন্দুর। খামের চিঠি। চিঠিখানা হাতে নিয়ে তিনি কলিং বেল টিপলেন। সঙ্গে সঙ্গে বাইরের আলোটা জ্বলে উঠল। দোর খুলে গেল। সুধেন্দু স্ত্রী শুভ্রা এসে দাঁড়িয়েছে। সে একটু হেসে বলল, শেষদা যে, আজ এত তাড়াতাড়ি ফিরলেন? আজ বুঝি আর বন্ধু বান্ধবদের বাড়িতে আড্ডা দেওয়া হলো না? শুভ্রা সবচেয়ে ছোট ভাইয়ের স্ত্রী। বয়স আর কত হবে? 27-28-এর বেশি হবে না। বছর 3 হলো একটি মেয়ে হয়েছে। অমলেন্দু বললেন, আমি না হয় আড্ডাবাজ, ঘর সংসার নেই, বাইরে বাইরে কাটে আমার। তা আমার ছোট ভাইটি কোথায়? সে তো গৃহস্থ মানুষ। কই, তাকে তো সন্ধেবেলায় কোনো দিন ঘরে থাকতে দেখি না। তার কথা ছেড়েই দিন, তার তো ক্লাবে গেলে বাড়ি ফেরার কথা আর মনেই থাকে না। বিয়ে থা না করলে কি হবে? আপনার ভাইয়ের তুলনায় আপনি অনেক বেশি গৃহস্থ শেষদা। তাই বলো। এবার গৃহস্থকে 1 কাপ চা খাইয়ে দাও তো। অমলেন্দু ঘরে ঢুকে গেলেন। এই ঘরখানা বাইরের ঘর। 2-3খানা চেয়ার, 3-4টি বইয়ের র্যাক, দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষে একখানা তক্তপোষ, তাতে বিছানা গুটানো। এই ঘরখানাই রাতে শোবার ঘর অমলেন্দুর। দোরের একপাশে বসে বৃদ্ধা মা আহ্নিক করছিলেন। ছেলেকে দেখা মাত্রই তার আহ্নিক শেষ হয়ে গেল। তিনি অমলেন্দুর দিকে চেয়ে বললেন, জামা কাপড় ছাড়বি, হাত মুখ ধুয়ে নিবি, তারপরে তো চা। আর চা খাস নে, চাটা খেয়ে খেয়ে শরীরটা একেবারে শুকনো কাঠি করে ফেলেছিস। তা হ্যাঁ রে, এ কার চিঠি এলো রে? এ বাড়িতে সব চিঠি তো শেষদার নামে আসে মা। শেষদারই চিঠি এসেছে।
সে কথা বলছি না, কে লিখেছে চিঠি সেটাই জিজ্ঞাসা করছি। দেখ তো নাগপুর থেকে বুলু লিখেছে কি না। ওর চিঠিপত্র আবার অনেক দিন পাই না তো। চিঠিখানা এখনো খুলিনি মা, একটু সবুর করো, আগে খুলে দেখি, তারপর বলছি। অমলেন্দুরা 7 ভাই 5 বোন, শুধু তারা 2 ভাই কলকাতায় আছেন, আর সবাই সারা দেশে ছড়ানো, দেশের বাইরেও আছেন। অমলেন্দু ছাড়া সবাই বিবাহিত, ছেলে মেয়ে নিয়ে বা কেউ নাতি নাতনি নিয়েও ঘর সংসার করছেন। মা সকলের জন্যেই চিন্তা করেন, সকলের সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ রাখেন। যে ছেলে যখন ডাকে, যে মেয়ের যখন দরকার হয়, তখন তার কাছে গিয়ে কাটিয়ে আসেন। মায়ের গরজ দেখে চাটা খাওয়ার আগেই খামের চিঠিখানা খুলে ফেললেন অমলেন্দু। চিঠিতে চোখ বুলিয়ে নিলেন। মা আগ্রহে প্রতীক্ষা করছেন দেখে মুখ তুলে বললেন, বুলুর চিঠি নয় মা। তবে কার চিঠি? আমার ভাই বোন কারোরই চিঠি নয়। কার চিঠি বল না। আরে বাবা, তুমি চিনবে না মা, অন্য একজনের চিঠি, আমাদের আত্মীয় স্বজন কেউ নয়। যত বাজে লোকের সঙ্গে তো চিঠি লেখালেখি, বিয়ে থা তো করলি না, রাজ্যশুদ্ধ লোকের সঙ্গে তোর কুটুম্বিতা। আপনি এখানে আসুন মা, খুকুকে একটু খাইয়ে দিন তো, ওর খাবার সময় হয়ে গেছে। শুভ্রার ডাকে মা পাশের ঘরে চলে গেলে অমলেন্দু আবার চিঠিখানা পড়তে লাগলেন, যেন দ্বিতীয়বার পাঠে অন্য রকমের অর্থ ধরা পড়বে। শ্রদ্ধেয় অমলদা, অনেক দিন তোমার কোনো খবর পাইনি। আশা করি বাড়ির সবাইকে নিয়ে কুশলে আছো। আমি বাঁকুড়াশি স্কুল থেকে লম্বা ছুটি নিয়েছি। শরীর ভালো নেই, ডাক্তার বলেছেন বিশ্রাম নিতে। আলিপুরের সেই মাসিমার বাড়িতে এসেই উঠেছি। এখানে বেশি দিন থাকবো না, কলকাতার বাইরে কোথাও চলে যাব। যাবার আগে তোমার সঙ্গে একবার দেখা হলে ভালো হয়। তোমার অফিসে ফোন করেছিলাম, পেলাম না। তোমার ঠিকানা জেনে নিয়ে তাই এই চিঠি লিখছি। যথাযোগ্য স্থানেই আমার শ্রদ্ধা, প্রীতি ও আশীর্বাদ দিও। ইতি মনোরমা দত্তগুপ্ত। শুভ্রা এসে চা দিয়ে গেল। ওর মেয়ে খুকু ওর সঙ্গেই এসে বলল, জ্যাঠা আমার টিকিট। ট্রামের 2খানা টিকিট ভাইজির হাতে দিয়ে একটু আদর করলেন অমলেন্দু। শুভ্রা মেয়েকে ডেকে বলল, খুকু, জ্যাঠাকে বিরক্ত করো না, দেখছো না উনি কাজ করছেন। কই কাজ করছেন জ্যাঠা? জ্যাঠা তো বসে আছে, বসে বসে ভাবছে। ভাবা বুঝি কাজ করা? পাকা বুড়ি একেবারে। আসো তুমি আমার সঙ্গে। না না, থাক থাক, আয় তো পাকা বুড়ি, আমার কাছে আয়। অমলেন্দু হেসে খুকুকে কাছে টেনে নিলেন। কিছুক্ষণ আদর করার পর ওকে মার হাতে ছেড়ে দিলেন। ঘর নিরিবিলি হলে আবার সেই চিঠির মধ্যে তার মন ফিরে গেল। আশ্চর্য, 15 বছর পরে আবার তার সঙ্গে যোগাযোগ করছে মনোরমা, আবার তার সঙ্গে দেখা করতে চাইছে। কিন্তু ডাকলে কি যাওয়া যায়? নিজের হাতেই তো একদিন সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল মনোরমা। সে কি সে কথা ভুলে গেছে? সেই অপমানের জ্বালা অমলেন্দু কি ভুলতে পেরেছে? ভোলা কি উচিত? শুভ্রা আবার তাগিদ দেওয়ার জন্য জামা কাপড় ছেড়ে বাথরুমে ঢুকলেন অমলেন্দু। স্নান সেরে বাইরে এলেন, জল খাবার খেলেন। মা চোটে রয়েছেন বুঝতে পেরে তার সঙ্গে একটু গল্প সল্প করে এলেন। ছোট ভাই বাড়িতে ফিরলে একসঙ্গে বসে রাত্রের খাওয়াও শেষ করলেন। সুধেন্দু একসময় বলল, কি গো শেষদা, তোমাকে যেন আজকে একটু অন্যমনস্ক দেখছি। দূর, অন্যমনস্ক আবার কোথায়? রাত্রে শুতে গিয়ে আবারও মনে পড়ল দুজনের মধ্যে একসময় কি অন্তরঙ্গতাই না ছিল। আলিপুরে জিতেশ সেনের বাড়িতে মনোরমার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল অমলেন্দুর। জিতেশই পরিচয় করিয়ে দিয়েছিল, বলেছিল আমার ছোট বোন, কিন্তু ধরন ধারণে একেবারে বড় দিদি। স্কুলের বড় দিদিমণি কি না, তাই বিশ্বশুদ্ধ লোককে ছোটই ভাবে। অমলেন্দু দেখেছিলেন মনোরমার নামের সঙ্গে আকৃতির মিল রয়েছে,
ছিপছিপে চেহারা, গায়ের রংখানা পাকা ধানের মতো। ওর বয়সের প্রশ্ন আসে না, অন্তত তখন অবান্তর বলেই মনে হতো। জিতেশের কথা শুনে মনোরমা হেসে বলেছিল, বড় ভাই যদি বড় ভাইয়ের মতো না হয়, কেবল ছেলে মানুষই করে, তাকে তো শাসন করতেই হয়। কি বলুন? অমলেন্দু লক্ষ্য করলেন জিতুর বোনের কথা বলবার ভঙ্গিটাও বড় মধুর, গলার স্বর খুব মিষ্টি। এমন সুগঠিত সুন্দর দাঁতের শাড়ি তিনি কমই দেখেছেন। মনোরমা একটু আড়ালে গেলে অমলেন্দু সহকর্মী বন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন, এটা কি তোমার আপন বোন নাকি? আরে না না, মাসতুতো বোন, তবে আপন বোনের চেয়েও বেশি। ছেলেবেলায় বাপ মা দুজনকে হারিয়েছে তো মা ওকে খুব ভালোবাসেন। অমলেন্দু বলেছিলেন, বিয়ে ঠিয়ে হয়নি বুঝি? না, বিয়ে ঠিয়ে আর করলো কই। কেন? আরে আর জিজ্ঞেস করো না, জীবনে সব কৌতূহলে নিবৃত্তি হয় না, সব প্রশ্নের উত্তরও মেলে না। আর শোনো, আরেকটা কথা বলে রাখি, আমার বোনের সঙ্গে যদি তোমার কখনো ঘনিষ্ঠতাও হয়, সবসময় 7 হাত ফাঁক রেখে চলবে। ওর ব্যক্তিগত জীবনের কথা কখনোই জিজ্ঞেস করবে না, নিজের কথাও বেশি বলতে যাবে না। নৈরবক্তিক আলোচনাই সবচেয়ে ভালো। কিন্তু বন্ধুর এই সাবধান বাণী মনে রাখতে পারেননি অমলেন্দু। মনোরমার অমায়িকতা, আত্মীয়বোধ, ব্যবহার তাকে মনে রাখতে দেয়নি। আলাপ পরিচয় ধীরে ধীরে এগিয়ে গিয়েছিল। ক্রমে আরও কিছু জানতে পেরেছিলেন অমলেন্দু। বাবা মা মারা যাবার পর জ্যাঠা কাকাদের আশ্রয় থেকে লেখাপড়া শিখেছে মনোরমা। সব জায়গায় ভালো ব্যবহার পায়নি, তবে পড়াশোনায় মোটামুটি ভালো। MA-BT পাশ করেছে। এখন বাঁকুড়া জেলার এক আধা গ্রাম আধা শহরের জায়গায় একটি হাই স্কুলে হেডমিস্ট্রেস। অমলেন্দু একদিন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, এত জায়গা থাকতে এমন একটা বিদঘুটে জায়গার পড়ে আছেন কেন বলুন তো? কলকাতায় চলে আসুন না। কলকাতায় আমার বেড়াতে আসতে ভালো লাগে, বাস করতে ভালো লাগে না। অমলেন্দু ক্রমে ক্রমে আরও অনেক কথা শুনেছেন। যে স্কুলটিতে মনোরমা এখন হেডমিস্ট্রেস, সেই স্কুল প্রায় তার নিজের হাতেই গড়া। সামান্য একটা জুনিয়র হাই স্কুল থেকে স্কুলটিকে সে নামকরা ইনস্টিটিউশনে দাঁড় করিয়েছে। স্কুলে এখন প্রচুর ছাত্রী, টিচারদের কোয়ার্টার্স হয়েছে, দূরের ছাত্রীদের জন্য হোস্টেল হয়েছে। এই অঞ্চলে এক বিশেষ মর্যাদার আসন নিয়ে রয়েছেন মনোরমা দত্তগুপ্ত। সব কথা অবশ্য মনোরমা নিজের মুখে বলেনি, কিছু বলেছে জিতেশ, কিছু বা তার স্ত্রী সুব্রতা। আর মনোরমার মাসি আক্ষেপের সুরে বলেছেন, মেয়েটা ওইসব নিয়েই রইল, বিয়ে থা করলো না, ঘর সংসার করলো না, আমরা তো আর চিরকাল থাকবো না। শেষ জীবনটা ওর কীভাবে কাটবে আমি কেবল তাই ভাবি। অমলেন্দু নিজেও অবিবাহিত। স্বাস্থ্য খারাপ বলে তিনি ওদিকে পা বাড়াননি। ডাক্তারও নিষেধ করেছেন, মা যদিও সে কথা মানেন না। মনোরমা কলকাতায় আসে ছুটির দিনগুলো কাটাতে। পুরো ছুটি না হোক, অন্তত কিছুদিন মাসিমার বাড়িতে এসে কাটিয়ে যায়। এখানে তার অন্য রূপ। স্কুলের কথা, মাস্টারির কথা, সমস্ত রকম দায়িত্বের কথা, সেই সব সে এখানে এসে একেবারেই ভুলে যায়। সে এলেই জিতেশের কাছে খবর পান। অমলেন্দু মনোরমার সঙ্গে দেখা করতে আসেন, গল্প টল্প হয়, তাস খেলা হয়। অমলেন্দু ভালো খেলতে জানেন না, তবু তাসের আসরে জিতেশ তাকে জোর করে টেনে আনেন। মনোরমা কোনোদিন তার প্রতিদ্বন্দ্বিনী, কোনোদিন বা তার সহযোগী। হাসি ঠাট্টা গল্প করে সময়টা কিভাবে যে কেটে যায় অমলেন্দু যেন টেরও পান না। কিছুদিন বাদে জিতেশের দাবিতে জিতেশের স্ত্রী সুব্রতা ঠাট্টা তামাশায় অস্থির হয়ে অমলেন্দু মনোরমাকে তুমি বলতে শুরু করল। মনোরমাও তাকে অমলদা বলল। এই সম্বোধন বদলাতে নিতান্ত কম সময় লাগেনি, কিন্তু মাঝে মাঝে দল বেঁধে সিনেমা কি থিয়েটারে যাওয়া হয়, কি ধারে কাছে কোথাও বেরিয়ে আসতেও খারাপ লাগে না। এমনও হয় যেদিন জিতেশ কেউ স্ত্রী কেউ বাড়ি থাকেন না, মাসিমার ঘর সংসারে কাজ নিয়ে কি নিজের পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকেন,
সেসব বিকেল আর সন্ধেগুলোতে অমলেন্দু এককভাবে মনোরমার সঙ্গ পান এবং তাকে সঙ্গ দেন। কী কথাবার্তা হয় দুজনের মধ্যে! এমন বিশেষ কিছু নয়, যেসব কথা হয় তার বচ্চার তো নিতান্তই তুচ্ছ, তার ধ্বনিটাই যেন আসল। মাসিমার খুব ফুলের শখ। বাড়ির দুদিকে মাধবীলতা দেওয়ালের ছাদ পর্যন্ত উঠে গেছে। ভিতরেও যে একটা উঠোন আছে, সেখানেও নানা রকম ফুলের সমাবেশ। গন্ধরাজ ফোটে, বেল জুঁই ফোটে, গন্ধে তারা কেউই কম যায় না। মনোরমা এলে ফুলের গাছগুলির যত্ন যেন আরও বেড়ে যায়, বাগান আরও পরিচ্ছন্ন হয়ে ওঠে। মাঝে মাঝে ফুলের গাছ উপহার পান অমলেন্দু, তার বিনিময়ে কবিতা আবৃত্তি করে শোনাতে হয়। মাসি বোনঝি দুজনেই কাব্য ভালোবাসেন, ভালোবাসেন রবীন্দ্রসঙ্গীত। একদিন ধরা পড়ল মনোরমা নিজেও গান জানে। অবশ্য ওর গান খুব বেশি শোনার সুযোগ হয়নি অমলেন্দু। তারপর এলো সেই বর্ষণের দিন। সেদিন মেঘ মাথায় করে গিয়েছিলেন অমলেন্দু। সেই মেঘ প্রবল ধারায় নেমে পড়ল। জিতেশ সপরিবারে তখন শ্বশুর বাড়িতে। বন্ধুর বাড়িতে আটকে পড়লেন অমলেন্দু। অবশ্য ওরা না থাকলেও আদর আপ্যায়নের অভাব হলো না। বৃষ্টি পড়ছে তো পড়ছেই। মনোরমা বলেছিল, আজ তুমি যেতে পারবে না, ট্রাম বাস তো সব বন্ধই হয়ে গেছে, ট্যাক্সি পাওয়াও শক্ত, তাই তোমাকে আজকে এখানেই থেকে যেতে হবে। না না, তাই কি হয়? আমি বাড়িতে বলে আসিনি, মা খুব চিন্তা করবেন। বাড়িতে চিন্তা করবার মতো মা ছাড়া বুঝি আর কেউ নেই? তুমি যার কথা বলছো তেমন কেউ অবশ্য নেই। নেই কেন? কেন এতদিন বিয়ে করনি? দেখতেই তো পাচ্ছ আমার শরীর, গ্যাস্ট্রিক আলসার আছে, সেখান থেকে নানা রকম রোগ হয়েছে। রোজগারের অর্ধেক টাকা তো ডাক্তারই নিয়ে নেয়। আমি অবশ্য জিতেশদার কাছে শুনেছি, নিজের চোখেও তো দেখছি। কিন্তু এত রোগ ব্যাধি সত্ত্বেও তুমি কত হাসি খুশি ভাব নিয়ে চলো। নিজের কষ্টের কথা কাউকে জানতে দাও না, অসুখে পড়লে বাইরের কাউকে খবরটিও পর্যন্ত দাও না। না, আসলে অন্যকে বিরক্ত করে লাভ কি, তাই না? তোমার মতো মানুষ দেখিনি সত্যি। তা আমার কথা তো সব শুনে নিলে, এবার তোমার কথা বলো রমা। কিন্তু ফল হলো একেবারে উল্টো। এতক্ষণের মমতা, সমবেদনা, সহানুভূতি সব অদৃশ্য হয়ে গেল। মনোরমা হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার কিছু বলার নেই, তুমি খুব ভুল করেছ। আমি তোমাকে অন্য চোখে দেখেছি। আজ থেকে আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই অপ্রত্যাশিত আঘাতে অমলেন্দু মুখ হয়ে গেছিলেন। তারপর সেদিন অত রাতে বৃষ্টিতে ভিজে, জল ভেঙে, খানিকটা রিকশায় খানিকটা হেঁটে অমলেন্দু বাড়ি ফিরেছিলেন। মনোরমা একবারও তাকে বাধা দেয়নি। পরদিন অমলেন্দুকেও কোনো খবর টবর না দিয়ে মনোরমা বাঁকুড়ায় চলে গিয়েছিল। অমলেন্দু তবুও নিজের আচরণের ব্যাখ্যা করে তাকে একখানা চিঠি লিখেছিলেন। তার মনে যে সৌহৃদ্য বন্ধুত্বের ভাব ছাড়া অন্য কিছু ছিল না, একথা তিনি একাধিকবার জানিয়েছেন। কিন্তু মনোরমা শুধু একটা লাইনে জবাব দিয়েছিল, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগের চেষ্টা না করলেই বাধিত হব। অমলেন্দু অত্যন্ত আহত হয়েছিলেন। মনে হয়েছিল সে ক্ষত জ্বালা প্রশমিত হবে না, কিন্তু হয়েছে। সময়ের প্রলেপে সব জ্বালাই মিটে গেছে। জিতেশ একদিন তাকে হেসে বলেছিলেন, কি ব্যাপার, তোমরা এত কোল্ড হয়ে গেলে কেন? অমলেন্দু কোনো জবাব দেননি। জিতেশ বলেছিলেন, আরে রমা এমনিতেই খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু কোনো কোনো সময় ওর চালচলন দেখলে মনে হয় যে ওর মাথা ঠিক নেই। তার কারণ যে একেবারেই কিছু নেই তা নয়। আসলে ছোট থেকে অনেক ছেলে ওকে অনেক রকমভাবে জ্বালাতন করত। সম্পর্ক তৈরি হয়েছে, শেষে বদনাম দিয়ে সরে গেছে। কিন্তু সবচেয়ে আঘাত পেয়েছে ওর এক গুরুজনের কাছ থেকে। তাকে আমি চিনি, নাম বলবো না। তিনি আসলে আমাদের চেয়ে অনেক বয়সে বড়, বিদ্যা বুদ্ধিতেও তুলনা হয় না। তার আন্ডারে রমা রিসার্চ করত। বন্ধুত্বের সম্পর্ক হয়ে উঠল দুজনের। কিন্তু তিনি সীমা ছাড়িয়ে গেলেন, অথচ
ভদ্রলোক, বিবাহিত ছেলে মেয়ে আছে। দুজনের মধ্যে একসময় বেশ মধুর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। বেশ কিছুদিন পরে সংসার, স্ত্রী, ছেলে মেয়ে এইসব দোহাই দিয়ে মনোরমাকে ছেড়ে চলে গেলেন। তারপর থেকেই মনোরমা কোনো রকম সম্পর্কে যেতে খুব ভয় পায়। কোনো সম্পর্কের বাঁধনও ঠিক মেনে নিতে পারে না। এখন অবশ্য সেসব চুকে গেছে, কিন্তু ভয় জিনিসটা ওর মধ্যে ঢুকে গেছে। কিন্তু অমলেন্দু রায়ের মনে যে কোনো রকম উদ্দেশ্য ছিল না, সে কথা জানিয়ে আরও 2-1খানা চিঠি লিখেছিলেন মনোরমাকে। জবাব পাননি। ভুল বোঝাবুঝি মেটাবার তাগিদে দর্শন প্রার্থীও হয়েছিলেন, দেখাও পাননি। ব্যর্থ কাম হয়ে তিনি নিজেকে বারবার ধিক্কার জানিয়েছেন। কেন নিজেকে বারবার এমন করে অপমানিত হতে দেওয়া? কি এমন ওর কাছে পেয়েছেন যে যা হারালে তার ক্ষতির শেষ থাকবে না? সেই জ্বালা অনেক দিন পর্যন্ত ছিল, তারপর সব মিটে গেছে। কিন্তু এখন মনোরমার চিঠি পেয়ে সেই মিলিয়ে যাওয়া ক্ষতচিহ্ন আবার যেন প্রকট হয়ে উঠল। অমলেন্দু সংকল্প করলেন যাবেন না, ওর ডাকে সাড়া দেবেন না। রাত্রে অমলেন্দুর ঘুমের ব্যাঘাত ঘটল। পরদিন অফিসে গিয়েও মনস্থির করে কাজ করতে পারলেন না। নিজের এই অস্থির চিত্ততায় নিজেরই তার বিস্ময়ের সীমা নেই। বয়স 50 পার হয়ে গিয়েছে, এখনও কি এই চঞ্চলতা শোভা পায়? কিন্তু না, আর কিছু জানবার নেই, বুঝবার নেই, কোনো রকম কিছু প্রাপ্তির প্রত্যাশাও নেই। শুধু একটা কৌতূহল আছে, মনোরমা কি বলতে চায়, শুধু সেই কথাটুকুই তিনি শুনে আসবেন। সেদিনকার সেই আচরণে, শুধু সেই দিনকার কেন, এই 15 বছর ধরে তার এই অকারণ রূঢ়তায় কোনো ব্যাখ্যা উপস্থিত করে সে কি লজ্জায়, অনুশোচনায় নত হয়েছে, নাকি আগের মতোই অনমনীয় মনোভাব নিয়ে সে পথ চলেছে? সেটুকুই শুধু দেখে আসবেন অমলেন্দু। তার আর কোনো বাসনা নেই। অফিস ছুটি হবার অনেক আগেই আজ ছুটি নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। আলিপুরে সেই সরু গলির মধ্যে যখন এসে পৌঁছলেন, তখন নিচে আলো না থাকলেও বেলা শেষ হয়নি। সামনের নিম গাছটায় উঁচু ডালটা পর্যন্ত রোদ লেগে রয়েছে। কলিং বেল টিপতে একটি প্রৌঢ়া এসে দৌড় খুলে সামনে দাঁড়ালো। তাকে মনোরমা বলে চিনতে একটু কষ্টই হলো অমলেন্দু। তবু সে মনোরমাই, সে সুন্দরী তন্বী মনোরমা এতদিনে এত তাড়াতাড়ি এমন বুড়ো হয়ে গেল কি করে? শরীর আরও শীর্ণ হয়ে গেছে, মাথার দুদিকে কানের কাছে চুলগুলি পেকে গেছে এর মধ্যেই। মনোরমা স্মৃত মুখে বলল, বাবা আজই এসেছ? আমি জানতাম তুমি আসবে। না এসে পারবে না। যেন কিছুই হয়নি। মাঝখানের এই দীর্ঘ বিচ্ছেদের বছরগুলো নিতান্তই মিছে ছলনা। অমলেন্দু মনে মনে বললেন, জানতেই যদি আগে ডাকুনি কেন? কিন্তু মুখে কিছু বললেন না। মনোরমা বলল, তুমি প্রায় তেমনই আছো, একটুও বদলাওনি। এ তোমার স্নেহ দৃষ্টি পক্ষপাতের কথা। তুমি যেমন বুড়ি হয়েছ, আমিও বুড়ো হয়েছি। আর আমি তো তোমার চেয়ে অন্তত 5 বছরের বড়। দুজনে গিয়ে বসলো সে পুরনো ড্রয়িং রুমে। ঘরের চেহারা অল্প স্বল্প পরিবর্তন হয়েছে, কিন্তু চেনা যায় না এমন নয়। মনোরমা বলল, চলো আগে মাসিমার সঙ্গে দেখা করে আসবে। তিনি অসুস্থ তো, বিছানা ছেড়ে উঠতে পারেন না। অনেক দিন পরে এবার কলকাতায় এলাম আমি, মাসিমার টানেই আসতে হলো। দাদা বৌদি তো অন্য কোম্পানিতে কাজ নিয়ে বোম্বেতে থাকেন, জানো বোধ হয়? হ্যাঁ আমি জানি। বৃদ্ধা শুয়েছিলেন, তার বিছানার পাশে বসে খানিকক্ষণ কথাবার্তা বললেন অমলেন্দু। তিনি অভিমানের সঙ্গে বললেন, বুড়ো মানুষকে কেউ দেখে না বাবা। একটু বাদে দুজনে ফিরে এলেন সেই বসবার ঘরে। মনোরমা বলল, কি খাবে, চা না কফি? যেন এই সেদিন তাদের সাক্ষাৎ হয়ে গেছে, যেন পুরো 15টা বছর তাদের বিরোধ, বিক্ষোভ আর বিদ্বেষের মধ্যে কাটেনি। অমলেন্দু বললেন, ও কিছু একটা হলেই হলো, এত বৈরাগ্য কেন? তারপর নিজের হাতে কফি করে নিয়ে এলেন মনোরমা। মাঝখানে সেন্টার টেবিলে রেখে দুজনে মুখোমুখি বসলেন। নীল পেরে সাদা খুলে শাড়ি পরনে, গয়নাগাটি
আগেও মনোরমা কম ব্যবহার করত, এখন প্রায় নেই বললেই চলে। মনোরমা খুঁটে খুঁটে অমলেন্দু বাড়ির সকলের কথা জিজ্ঞাসা করল, কে কোথায় আছে, কে কেমন আছে। অমলেন্দু বললেন, তুমি কি চাকরিটা ছেড়ে দিয়ে এলে? না, ঠিক ছেড়ে দিয়ে আসিনি, আমি একটা লম্বা ছুটি নিয়েছি, তবে ফিরে যাওয়ার আর কোনো ইচ্ছে নেই। কেন, এ কথা কেন বলছো? বয়স হচ্ছে, সত্যি আর কুলোচ্ছে না, তবে সবচেয়ে বড় কথা, নতুন কালের সঙ্গে আর বনিবনা হচ্ছে না, আমরা এখন সেকেলে হয়ে গেছি। এ কথা অমলেন্দুও জানেন, কিন্তু সবসময় মানতে পারেন কই। যে ছেলেটি এখানে থাকে তাকে মিষ্টি আনতে দিয়েছিল মনোরমা, সে এখন প্লেট ভর্তি করে খাবার নিয়ে এলো। অমলেন্দু বলেন, আমার মিষ্টি খাওয়া বারণ, তবুও একটা নিচ্ছি। তুমি কি সব বিধিনিষেধ মানো? আগে তো মানতে না এত। অমলেন্দু মনে মনে বললেন, আমি তো তোমার সব নিষেধই মেনেছি, তোমার বেলায় কোনো বিধিই তো লঙ্ঘন করিনি, তবু এই অভিযোগ কেন? তারপর কিছুক্ষণ চুপচাপ কাটল। মনে হলো যেন কথা ফুরিয়ে গেছে, কিছু বলবার নেই, কিছু করবার নেই। অমলেন্দু উদ্বেগ উদ্দীপনা থেকে যেমন মুক্ত, উৎসাহ উদ্দীপনা থেকেও তেমনি। একটু বাদেই মনোরমা বলল, আমি ভাবছি এবার বাইরে চলে যাব, হয়তো শিগগিরই আর এদিকে আসা হবে না। কোনোদিনই হয় কি না তাই বা কে জানে। তাই ভেবেছি অনেকের কাছে অনেক রকম ত্রুটি রয়েছে, আমার ব্যবহার হয়তো অনেকের খারাপ লাগার কারণ হয়ে থাকতে পারে, তাই ভেবেছি যতদূর পারি শুধরে দিয়ে যাই। অমলেন্দু চুপ করে রইলেন। তিনি ভাবতে লাগলেন, অন্তত তার বেলায় এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু লঘু পাপে গুরুদণ্ড মনোরমা শুধু একজনকেই দিয়েছে। শুধু অমলেন্দু ভাবতে লাগলেন, যদি এই ভুল বোঝাবুঝি ব্যাপারটা না ঘটত, তাহলে মাঝখানের এই 15টা বছর ধরে কি মধুর একটা সম্পর্ক গড়ে উঠতে পারত। প্রেম নয়, তীব্র আসক্তিপূর্ণ ভালোবাসা নয়, প্রীতি স্নেহে স্নিগ্ধ একটি সুন্দর সম্পর্ক, জীবনে তার মূল্যও কি কম? কিন্তু এখন আর তার কোনো সম্ভাবনা নেই, এখন আর নূতন কোনো বন্ধনের কথা ভাবা যায় না, এখন শুধু গিট খোলা, গিট ছেঁড়ার পালা। কে জানে জীবনের কোন পূর্ব অভিজ্ঞতা মনোরমাকে সেদিন এক অস্বাভাবিক আতঙ্কে অস্থির করে তুলেছিল। তাই কি তার নিষ্ঠুরতার সেদিন কোনো সীমা ছিল না? অমলেন্দুর ইচ্ছা সত্ত্বেও অমলেন্দু আর কোনো কথা বলল না, মনোরমাও আর কোনো কথা বলল না। যেটুকু জানা দরকার ছিল অমলেন্দুর জানা হয়ে গেছে। আরও কিছুক্ষণ চুপচাপ কাটল। তারপর মনোরমা বলল, অনেক রাত হয়ে গেছে, তুমি কিন্তু এখান থেকে আজকে খেয়ে যাবে। না না, আজকে ওসব থাক, আরেকদিন হবে। অমলেন্দু তো মনে মনে জানেন সে আরেকদিন জীবনে হয়তো কোনোদিনও আর আসবে না। শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বিকেলের আলো। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আসবো নতুন একটা গল্পের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।